সোফায় বসে আছে দু ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজে গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথা হুঁশ ফিরে অষ্টদশী কিছুটা স্বাভাবিক হয়ে দুবার সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু, তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবলেশীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দেন তার আব্বু। আমার বাইক কেনা ইচ্ছে ছিল তাই কিনছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছেন। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা শ্বাস সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমার দুই ভাই কি নিজেদের মর্জি মতো চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কেনা যদি নিজের ইচ্ছের মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু। এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে। এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্য তো? মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণও বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারল না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শুনেনি সে। তানবীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর, সব আব্বু বা নিজের আব্বুর মুখে উপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখে ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শুনে চেষ্টা করছে মেঘ। আবির, আব্বু চাচু আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজের একটা কোম্পানি শুরু করব। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান আর আলী আকবর খান দুজনই মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসা হাল ধরবে। দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তাভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠল, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানি সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিসের ছুটি, তাই তুমি শনিবার অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদে দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিসের সামলে যদি নতুন কোম্পানির সুযোগ করে প্রতিষ্ঠিত হতে পারো তবে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এইটুকু বলে সোফা থেকে উঠে রুমে থেকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলে, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানবীরকেও বলো রাজনীতি ব্যবসা আসতে, তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো। আবির চলা শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠলেন, তানবীর রাজনীতি করবে, ওর মাথার ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারের অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমায় দয়া করে তানবীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো আমি আমার মনের মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ।
দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমেদ খান কয়েক মুহূর্তে দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেয়। পিনপত নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোয়াজ্জেম খান। কাছেই 3 যা একজনে আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাইরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথা উপরে কারো কথা না চলে, আজ ওনার সাথে টক্কর দেওয়া মানুষ এসেছে। বাবা ছেলের কি সত্যটা না দিচ্ছে, যেমন বাপ তেমন ছেলে, এসব ভেবে হাসি পায় মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটা, আর ফিসফিসে বলতে শুরু করলো, নিজে তো হিটলারের সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কী সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর পর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটা খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ চোখে পড়ে আবির ভাইয়ার রুমের দিকে। এক রাশ হতাশ নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছে মেঘ। আবির ভাই বিদেশে যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘে আসার 15 দিনের মাথায় তানবীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানবীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানবীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেই ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমান মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাই এর রুম, আরেক পাশে তানবীর ভাইয়ের। তানবীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডেঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কি না সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনও বাড়িতে ফিরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছে ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলো আবির আর তানবীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে না, প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিহা খান। বড় আপু? কথা শুনে সশব্দে হেসে উঠল তানবীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানবীর দিকে। সঙ্গে সঙ্গে তানবীর হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে। তানবীর বরাবরই ভীতু প্রকৃতি। বাইরে যতটা শক্তপোক্ত থাকুক না কেন, বাবা চাচা ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলে 8টা-9টার মধ্যেই এসে সবার সাথে খেতে বসত, কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে গাঢ়টা স্বরে বলে উঠল, এর উল্টোটা হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের মন গাঢ়টায় ভ্যাকাচাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল, কাল থেকে তোমার যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নিব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নিব। এই কথার কোনো উত্তর বা দিবে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন। তানবীর মেঘ এখনও খায়নি, একটু ডেকে আনবি? এখন খাবে কি না? তানবীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিট ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাবার অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃদয়স্পন্দ বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতর কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তে বুকে বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভিতরে।
আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটল মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ড লাফালাফিতে সে বিধিষ্ট, দিশেহারা অবস্থায় অষ্টদশীয়। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কিসের কি হলো তোর? দ্বিতীয় বারবার ঘোর কাটল মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলো, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঠক ঠক করে অর্ধেক পানি নিমিষে শেষ করে ফেলল মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করল না সে। এই জগতে সব কিছু তার আগ্রহ সৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্ট, মুখটা কত মায়াবী লাগছে। এলোমেলো চুল। খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেল অষ্টদশী। কে বলতে পারে, দুদিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মনে। মস্তিষ্ক জোরে হঠাৎ মনে পড়ল কিছু ওকে মেরেছিল। সেই স্মৃতিটা মনে হতো আর রাগে কটমটো করত মেঘ। আর আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘে শীর্ণ বক্ষে ধরফরিয়ে উঠছে। ছোটবেলা যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এক দৃষ্টিতে সুচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরী বক্ষপিঞ্জর এফর ওফর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবিরের চোখ তুলে তাকাতে মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা ফালা করে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে দিল গলায়। সহসা মুখবিবর চুপসে গেছে আমসত্তার ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশী। এর মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্য বলে উঠল, তোর নতুন কোম্পানিটা কি না খুলতে হবে না? তোর বাবার বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। কেন বাপকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। সান্নিধ্যস্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাপদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছে হাল প্রতিটা ছেলে ধরত তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজেই এই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিত তাহলে আজকে এত দূর পৌঁছাতো না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকেই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করো না, নিজের শরীরে খারাপ করো না। মালিয়া খান চিন্তিত স্বরে বলে উঠল, এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাপ। আবিরের গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানবীর মাঝখানে থেকে বলে উঠল, ভাইয়ার জন্য চিন্তা করা মানুষ আছে। বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘের এতক্ষণ নীরব খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয়ে তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানবীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানবীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানবীর আবিরের একনিষ্ঠ ভক্ত। এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবে, রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানবীরের শেয়ার করে এসেছে এত বছর।
এমনকি এখনও। আবির থেকেও বেশি তানবীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবে, তানবীর তাই করবে। অবশ্য করবে না বা কেন? সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানবীরের। পড়াশোনা তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকে বলেছে কয়েকবার, তাদের করা জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ি কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানবীর। ভালো মন্দ কথা শেষ করে তানবীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীন ভঙ্গিতে উত্তর দিয়েছে সেই দিন, রাজনীতি করতে চাস তাই তো? তানবীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির তুই রাজনীতি কর, সমস্যা নেই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটা সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দলমত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাচাটার স্বভাব যেন না হয়। তানবীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নেব, তুই আমার কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমার শেয়ার করবি। সেদিন খুশিতে তানবীরের চোখে টলমল করছিল। আবিরের সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেই দিন ভাইকে কথা দিয়েছিল সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সব ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তার। আর সে ছাত্রলীগের সহ সভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পর নতুন করে সভাপতি হবে। তাই তানবীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানবীরকে রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকে। কিন্তু আবিরের এক কথা, তানবীর রাজনীতি করবে। আর সন্ধ্যায়ও বাবা চাচার মুখের ওপর বলছিল তানবীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানবীরের জীবনে আবির গাছের ন্যায়, যার ছায়া তানবীরের অবস্থান। ভাই ছাড়া তানবীর অসহায়। খাবার শেষ করে আবির নিজের রুমে চলে গেল। তানবীরও চলে গেল। কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল। ভেবেছিল ভাইয়ার আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো না। কই আবিরের জীবনে কেউ আছে এই কথা তো মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টদশীয়। ভাতের প্লেটে আঙুল ঘুরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল। প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল, ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক মন খারাপ করিস না, ছেলেটা ভালো না, মনে নেই তো ছোটবেলা মেরেছিল। আজ তো হিটলার, তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলো, থাক তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মু এসব কর্মকাণ্ডে আহম্মক বনে যায় মেঘ। মালিহা খান বলে উঠলেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যায় খাবার। মেঘেরও খাওয়া দাওয়া তেমন ইচ্ছে নেই আর। সে তো নিজেকেই সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এইটুকু বলে রুমে চলে গেল মেঘ। পড়তেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতে ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল, কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা। তাকানোর ধরন, রাগলে কুচকে ফেলে ঘন ভুরু দুলো, সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ। বুক ভেঙে আসে কষ্ট। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো, এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আর শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘের দুষ্টমি আড্ডা মাতিয়ে তুলছে ড্রয়িং রুম। 3 রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের 2 মামা 2 খালা, তাদের বাচ্চারাও সবাই
আসবে মিম আর মেঘের মামা। খালাদের বাড়ি থেকে বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারোই সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করে নিয়ে আসে। যখন যা লাগবে উনি ছুটছেন আনার জন্য। তানবীরের সকাল থেকেই কোন খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকেলে ফিরবে বলে চলে গেছে। এজন্য মেঘের কোনো ভয় ডর নেই। আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরের করিডোর থেকে আবির ডাক দিল মাকে, আম্মু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনাবার প্রয়োজন মনে করেনি সে। মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিল, কফিটা আবিরকে দিয়ে আয় তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, আমি কেন, মিম দিয়ে আসুক। মালিহা খান কিছুটা বিরক্ত নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেক মুসিবতে পড়ব। বাড়িতে একটু পরই মেহমান আসবে, জানা মা। মেঘার কথা না বাড়িয়ে ধীর পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে, মেঘের বুকের ভিতরে ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজা টোকা দিল মেঘ। আবির, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাতে আরও বেশি কাঁপছে এখন, পায়ে এইটুকু জোর পাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফি কাপটা নিয়ে ড্রেসিং টেবিলে সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্ক প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রে তীব্র ঘ্রাণে হুঁশ ফিরে মেঘ। তার থেকে 1 ফুট দূরত্ব দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানো একটু ভ্যাকাচ্যাকা খেলো মেয়েটা। মেঘ তস্ত ঘুরে গেল নিজের ওপর, জোর খাটি সে পা বাড়ায় দরজার দিকে। সবেগে সুদূর হস্ত মেঘের কোনো চেপে ধরল আবির। কড়া কণ্ঠে বলল, এদিকে তাকা। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলা আটকালো, সারা শরীর কাঁপছে। শীতল স্বরে হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে। সাথে আবিরের শরীর আর বডি তীব্র গন্ধ নাকে লাগছে মেঘের। আবির পুরো কণ্ঠে বলল, কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না? এইটুকু বলতেই মেঘ হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবিরের চাউনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলো, তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্যই ভুগবি বা কেন? খাবার টেবিলে আঙুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে? প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলে বলল। মেঘের শরীর ঘামছে। কে বুঝাবে এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদশীয় সব শক্তি নিমিষে মিলিয়ে যায় কোথায় যেন, যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জানে মনোনিবেশে। আবির সাবলীন ভঙ্গিতে বলে উঠল, যেতে পারবি নাকি? দিয়ে আসবো। নিজেকে সামলে মেঘ বলল, পারবো। তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদশী হাঁটার পানে। মেঘ কোনো রকম নিজের রুমে পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মনে মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। কয়েক মুহূর্তের নিজের অস্তিত্ব খুঁজে পেল না। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে। মিম আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরা অন্যান্য দিনের থেকেও অনেক সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনও বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিম, আপু, ও আপু উঠো, এখনও ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে, আজান পড়ে গেছে অনেকক্ষণ আগে। উঠো, নামাজ পড়ে রেডি হও, আম্মু আমায়
পাঠিয়েছে তোমায় ডাকতে। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে। পাশে দেওয়ালে টানানো দেওয়ালের ঘড়ির দিকে তাকায়, 1:15 বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গিয়েছিল 8:30 থেকে 9টা, এর মধ্যে 4 ঘন্টার উপরে তার জ্ঞান ছিল না। 5 মিনিট বসে তারপর গোসলে চলে যায়। নামাজ পড়ে আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গ্রাউন্ড, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছু করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় 3টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হইহুল্লোড় শব্দ মাথা ধরে ফেলছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স 3য় বর্ষে পড়তেছে এখন। আবির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। 2 বোনই এসেছেন, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে। বিষয়টা দেখেই মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা। তানভীর ভাইকে বলছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপু কি সেই কেউটা? ভাবতেই বুক ভরে ওঠে কষ্টে। আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ের দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশে কেমন লাগছে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয়, এই সব। মেঘ ধীর স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবিরের পলক তাকায় সেই দিকে। পুনরায় ভাইদের কথা মনোযোগ দেয়। মেঘকে দেখে 2-4 জন ডাক শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। মিম ছুটে আসে মেঘের দিকে। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, নজর না লাগে কারো। মেঘ মুচকি হাসলো। মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে। উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি, সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবির হাস্য উজ্জ্বল মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ। যত্রতত্র দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলা ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে লাগে। খালামণিদের অনেক দিন পর দেখছে। আগে বিয়েতে গেলেও টুকটাক দেখা হতো, কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটার বিয়ের বাড়িতে যাওয়াও ছেড়ে দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে, এটা সেটা নিয়ে আসে। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানে কয়েক ঘন্টা। বেলা বিদায়মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘের। ভালো করে বলেই হয় বেড়াতে যাবেন, গায়ে ঢলে পড়ার কি আসছে আশ্চর্য। মালা এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেল তো ওপরে পড়ে যেত এই মেয়ে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় নিয়ে আবির বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন। মাঝখানে তানবীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কী নিয়ে ঝামেলা চলছে, তাই বসার সময় হয়নি তার। মেঘের নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না করে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনও মুখ ফুলে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানবীর বাড়িতে ঢুকে এ সময় মাকে জিজ্ঞেস করে, মেঘ খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজা তো খুলছেই না। তানবীর
আর কথা বাড়ালো না। তড়িৎ গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘে সাড়া নেই। আচমকা চল শক্ত করে এক প্রকার চিৎকার করলো, মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনি আছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসলো। কয়েক সেকেন্ড দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানবীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমকই দেয়। কিন্তু ভাইকে এক বিন্দু বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মতো নাক মুখে মারবে থাপ্পড় বিশ্বাস নেই। দরজা খুলেই নরম স্বরে তানবীর বলল, খেয়ে যা। মেঘ তানবীরের এত নরম স্বর কোনো দিনই শোনেনি। ভাবতে পারছে ভাইয়ার তাকে এত ভালোবাসে খেতে বলছে। তানবীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দিব। তানবীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল। তানবীর ভাই বরাবরই এরকম, নিজের ছাড়বে তারপর নিজের আদর করবে, এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনোই শুনেনি এর আগে। নিমিষে মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ। আজকে তার পছন্দের বেশি রেসিপি আছে। একটু একটু করে সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছে মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসলি। আমাকে কেন কষ্ট দেস? তোকে কে কি বলে? দুদিন পর পর না খেয়ে পড়ে থাকিস, কিছুদিন পর যে অ্যাডমিশন, না খেলে পড়বি কিভাবে? আর না পড়লে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভণ্ডের মতো টুই টুই করে ঘুরে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শোন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এইটুকু বলেই চোখে পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিক। আবিরের চাউনিতে পরিষ্কার রুষ্টতা, শ্যামবনের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামনির দিকে প্রশ্ন করলেন, কি হয়েছে? পুরুষালিত কণ্ঠে আঁকড়ে উঠল মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করব ওকে নিয়ে? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না। কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে, একটু এদিক ওদিক হলে সেটা আমি দেখব। আবিরের কথা খুশি গেল হালিমা খান, কিন্তু মেঘ খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝি উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলেও তানবীর এসে ধমক বা বুঝিয়ে খাওয়াতো। এখন সে দায়িত্ব নিতে যাচ্ছে আরেকজন। দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতে মেঘের বুক কেঁপে উঠল। আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করছে মেঘের। আবির ভাই এর মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে মেঘকে দিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘের। তৎক্ষণাৎ মনে পড়ে গেল তানবীর ভাইয়ে বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানবীর ভাইয়ের রুমে। কিন্তু তানবীর ভাই রুমে নেই। কিছুক্ষণে অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানবীরের কণ্ঠ, কিন্তু কোথায় আছে? বাধ্য হয়ে মেঘ জোরে ডাক দিল, ভাইয়া। তানবীর পাশের রুম থেকে উত্তর দিল, আবির ভাইয়ের রুমে আমি, আয়। আবির ভাইয়ের নামটা শুনে মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায়। নিজেকে নিজের সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। তানবীর, ভিতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যা, তুমি কাজ করো। তানবীর, আরে ভেতরে আয়, বস তুই, তোকেও দরকার লাগবে। মেঘের আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে আছে মনে হয়। তানবীর ফোন নিয়ে কি যেন করছে। তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরে। টি শার্টটা অনেকটা ভেজে গেছে। মেঘ টেনে হিঁচড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট কীভাবে হয়?
যদি পারতাম আমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতাম, সারা দিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনো খারাপ হতো না। লোকটা ফর্সা নন, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচাইতে মারাত্মক ওনার লুক, তাকানোর স্টাইল। উফ, যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি। আবির ভাই খাটের অপর পাশে মোবাইলে হাত দিয়ে বসেছেন। তানবীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকে তানবীর ভাইয়া ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে। অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওকে একটা অ্যাকাউন্ট খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বেরিয়ে চলে গেল। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না, বুকটা এখনও ধুকপুক করছে। আবির মেঘের মোবাইলে নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছে না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানবীর। সহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানবীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো নাকি? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার রিকোয়েস্ট দিতে হবে না। তানবীরের কথা পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমার রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানবীরের দিকে। মেঘ মনে মনে খুশি হলেও ভাইয়ের কথা মেঘের তো কখনো সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলা। তানবীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব নজর রাখবো কিন্তু। মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করে রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুক ঢুকতে নজরে পড়ল, সাদ্দাজুল খান আবির অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শুয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে, ফ্রেন্ড লিস্ট এর একমাত্র ফ্রেন্ড, সেটাও আবির ভাই। আর এটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবীর ভাই। আবির ভাই আইডিতে ঢুকলো। প্রোফাইলে পিকটা নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড, ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেঘ। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে। মেয়েটা মনে হয় পাবনা যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটা পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আজ শনিবার, আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছেন আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোরের দিকে দ্রুত পায়ে হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজা ডাক দেয়। 2 বার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে ঢলতে ঢলতে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। প্রথম ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা একইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভ্যাকাচ্যাকা খেলো মেয়েটা। মেঘের চেহারা নিদ্রিত ভাবটা লেপ্টে আছে এখনও। আবিরের পূর্ণ দৃষ্টি পরখ করলো অষ্টাদশী রাঙা মুখবিরব। তারপর চোখ সরিয়ে নিলে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুতগতি হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে সবার সাথে খায় না। প্রাইভেট থাকলে আগে খায় না, হয় সবার অফিসে বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে, আয় আয় বস মা, কি খাবি বল। টেবিলের কাছে আসতে দেখল একটা চেয়ারে ফাঁকা আছে, সেটা
আবার আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসা বিন্দুমাত্র পরিমাণ ইচ্ছে তার নেই, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘের কেমন একটা ঘোরে থাকে, মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে। আবিরের মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো, কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণবক্ষে ধরফর করছে মেঘের। মনে মনে খুব ইচ্ছে যাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে, মুখটা তুলতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ বলে উঠল, মেঘমা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিনতে তুমি বাইরে থাকলেও তাই তাকে সন্ধ্যার পর আসতে বলেছি। মেঘ চুপচাপ খাওয়া দাওয়ার চেষ্টা করছে। বুকের ভিতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে। আবির সবার আগেই খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের পিছন পেছন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন। ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিসে যেন সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠলেন, স্যার, আপনার একটু বসতে হবে। বড় স্যাররা না আসলে আপনি ভিতরে যেতে পারবেন না। আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেল। রাগে কটমটো করতে লাগলো। ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসে আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার, আপনাকে ভিতরে যেতে বলছে। আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভিতরে চলে গেল। অফিসের ভিতরে ফুল দিয়ে সাজানো। ঢুকতে সবার হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। 2-1 ছবি তোলা ব্যস্ত। বাবা, চাচা 3 জন আর আবির মিলে একটা কেক কাটলো। 3 ভাইয়ের তো আজকে খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে? তানবীরের মতে, আবির যদি মুখের ওপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না, তখন তো কিছু করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে ব্যস্ত। অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন। তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। 2 ভাই মিলে চা খাচ্ছে, খুনসুটি করছে। এত বছরে ব্যবসায়ী জীবনে অবসানের সময় এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিনে অফিসের দায়িত্ব বুঝে নেওয়ার বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটি ছবি ফেসবুক শেয়ারও করেছেন। 6টা বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্ন দেখলো কি না কি, আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগে স্পষ্ট। তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান এবং হালিমা খান কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছে। মিমও হয়তো পড়ছে নিজ রুমে। কয়েক মুহূর্তে সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। হালিমা খানের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায় মামনি? মেঘের টিউটর এসেছে, পড়ার ঘরে পড়াচ্ছে। আবির, ও আচ্ছা, আমায় একটু কফি দিতে পারবে? হালিমা খান, একটু অপেক্ষা করো বাবা, এক্ষুনি দিচ্ছি। আবির ছোটবেলা থেকেই নিজের মা মালিহা খানকে আম্মু, তানবীরের আম্মুকে মামুনি আর আদির আম্মুকে সে কাকিমা ডাকে অভ্যস্ত। এত বছর তার ডাকের পূর্ব ন্যায় মিষ্টিতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়া রুম থেকে বের হলো একটা ছেলের বয়স হয়তো 22-23 হবে। 6.7 থেকে 8 ইঞ্চি হবে লম্বা। চোখে চশমা। হালিমা খানকে বললেন, আন্টি, আজ আসি, আবার কাল আসবো। হালিমা খানও হাসি মুখে বলছে, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল, চটে গেল ভীষণ। সবাইকে খুশি বসালো সোফার পাশে দেওয়ালে।
আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্তে বসল না, সোজা উঠে ধপ ধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল।